কখনো কখনো আমরা অনেক কিছু ভাবি, তারপর দুঃখী হয়ে যাই যে এত কিছু ভাবা সত্ত্বেও আমরা যে কর্ম করতে চেয়েছিলাম সেটা করতেই পারলাম না, যে লক্ষ্যটা আমরা লাভ করতে চাইছিলাম সেটা করতেই পারলাম না। আমরা সংসারের সামনে এটা ঘোষণা করে ফেলি, কথা দিয়ে ফেলি যে এই কর্ম আমি করে দেখাবো, এই সাফল্য আমি প্রাপ্ত করেই ছাড়ব, কিন্তু করতেই পারি না। তার কারণটা কি? চেতনা, আমাদের একাগ্রতা। আমরা একাগ্র হয়ে পড়ি এই সংসারকে কিছু প্রমাণ করে দেখানোর জন্য, যেখানে আমাদের একাগ্রচিত্ত হওয়া উচিত নিজেদের কর্মের ওপর। কোনো বস্তু বা কোনো সাফল্যের কামনা করা, তার জন্য পরিকল্পনা করা, তার জন্য কর্ম করা আর তা প্রাপ্ত করা, এটা আমাদের কর্তব্য। আর আমাদের মনোযোগ শুধু সেদিকেই কেন্দ্রীভূত হওয়া প্রয়োজনীয়। এই সংসারকে বলার কোনো প্রয়োজন নেই। একবার যদি আপনি কর্ম করে দেখান তাহলে সংসার এমনিও দেখতে পাবে। সেই জন্য প্রতিশ্রুতি দেবার পরিবর্তে দৃঢ় সংকল্প করে অগ্রসর হতে থাকুন। শুধু ভাবার বদলে কর্ম করতে শিখুন, আর বলার পরিবর্তে সেটা করে দেখাতে শিখুন। একবার সাফল্য লাভ করুন, তারপর এই সংসারকে বলবেন যে এটা আমি ভেবেছিলাম আর সেটাই আমি করে দেখিয়েছি। কর্ম করুন, আর আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। কখনো কখনো আমাদের নিজেদের ভাবনা চিন্তাই জীবনের পথে অগ্রসর হতে বাধা দেয়। আমাদের চিন্তা ভাবনা আমাদের সীমাবদ্ধ করে দেয়। আমরা প্রত্যেক দিন পরিশ্রম করি, কিছু দেখি, কিছু লাভ করি, কোনো একটা স্থানে পৌঁছই, আর একটা সময় পরে মনে কেমন যেন একটা ভাবনা উৎপন্ন হয় যে আর কত দেখব, এত কিছু তো দেখে নিলাম, এত কিছু তো লাভ করলাম, এত সাফল্য অর্জন করলাম, আর কত লাভ করব। আর সেখানে আমরা থেমে যাই। এটা হয় আমাদের ভাবনার সীমাবদ্ধতার জন্য। কিন্তু যদি জীবনের কথা বলি, জীবন যদি আপনাকে সেই স্থানে পৌঁছে দেয় তাহলে তার পরবর্তী পথটাও জীবন আপনাকে নিশ্চিত রূপেই দেখাবে। প্রয়োজনটা হলো সেই পথটা দেখার এবং সেই পথে অগ্রসর হওয়ার। আর যেটা আমাদের জীবনযাত্রার সাথে হয় সেটা জীবনের সাথে এবং আত্মার সাথেও হয়ে থাকে। আমরা জীবনে প্রগতি লাভ করি, বিকাশ লাভ করি, কিন্তু একটা সময় পরে আমরা থেমে যাই। আমাদের সেটাই করলে চলবে না। এই জীবনযাত্রা, প্রগতি, বিকাশ, এই সব কিছুর সমাপ্তি তখনই সম্ভব যখন জীবন সমাপ্ত হবে। তাই নিজেকে বাধা দেবেন না, নিজের জীবনের উদ্দেশ্যকে সীমিত করবেন না। সামনে অগ্রসর হতে থাকুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। মানুষের জীবনে যখনই কোনো বিপদ আসে, মানুষ নিজের আশেপাশে দেখে, অন্য কাউকে খোঁজে, ভাবে কেউ এসে তাকে সাহায্য করবে। সে আশা করে যে কোনো ব্যক্তি এসে তার হাত ধরবে আর সেই বিপদ থেকে তাকে মুক্তি দেবে। কিন্তু প্রকৃতি আমাদের এই শিক্ষা দেয় না। কখনো কোনো পাখিকে দেখবেন, একটা পাখি যখনই কোনো ঝড় আসে কি করে? একটা ঝড় এসে তার বাসা ভেঙে দিয়ে যায়, তার বাসা নষ্ট করে দিয়ে যায়। সেই পাখি কিন্তু অপেক্ষা করে না যে কে তাকে এসে সাহায্য করবে। সে কখনো আশা করে না যে কেউ এসে তাকে আশ্রয় দেবে। সে নিজেই কর্ম করে, একটা একটা করে খড়কুটো সে আবার জড়ো করে আর নিজের বাসা পুনর্নির্মাণ করে। প্রকৃতি আমাদের এটাই শেখায় যে আমরা নিজেরাই প্রত্যেকটা সমস্যার সম্মুখীন হতে পারি। কারণ ঝড় অর্থাৎ সংকট আমাদের সবার জীবনেই আসবে, তার সম্মুখীন হতে হবে আমাদের, আর সেটাও নিজেদের শক্তি দ্বারাই। তার সম্মুখীন হওয়ার সময় নিজেদের সংযত করে রাখতে হবে, আর তার জন্য নিজের ওপর বিশ্বাস রাখা আবশ্যক। আর এই কথাটা বোঝাও আবশ্যক যে যত বড়ই সংকট আসুক না কেন, তার সাথে লড়াই করার মতো যে শক্তি প্রয়োজন, সেই শক্তি আমাদের মনেই নিহিত। শুধু সেই শক্তি খুঁজে নিন আর সেই বিপদের সম্মুখীন হন। এই সংসারের কোনো বিপদ আপনাকে বাধা দিতে পারবে না। আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। মন এবং মস্তিষ্ক, এই দুই হলো মানুষের জীবনের দুটি গুরুত্বপূর্ণ অংশ। এবার আপনি বলবেন এই দুইয়ের মধ্যে পার্থক্য কি? দুটোই তো সমান। না, যেটা আমি আপনাকে বোঝাতে চেষ্টা করছি সেটা ভালো করে বুঝুন। প্রথম, মন। এই মন অত্যন্ত চঞ্চল হয়, এর নিজের কোনো বিবেক থাকে না, সিদ্ধান্ত নেওয়ার কোনো ক্ষমতাই থাকে না। এই মন শুধু বয়ে চলে। আর দ্বিতীয় হলো মস্তিষ্ক, সেই অংশ
যেখানে বুদ্ধির সঞ্চার হয়ে থাকে। এটা হলো জ্ঞান দ্বারা পরিপূর্ণ এবং অত্যন্ত প্রবলও হয়। বেশিরভাগ সময় জীবনের সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে এই মস্তিষ্কই আমাদের সাহায্য করে। সেখানেই মন মাঝে মাঝে আমাদের উচিত সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে বাধা দেয়, কখনো সঠিক পথ থেকে সরিয়ে দেয়, কারণ চঞ্চল প্রবৃত্তি হওয়ার কারণে এটা অস্থির হয়ে থাকে। কখনো কখনো নেয়া সিদ্ধান্ত বদলাতেও এই মন আমাদের বাধ্য করে। সেই জন্য আপনি যদি জীবনের পথে অগ্রসর হতে চান, তাহলে মস্তিষ্কের সিদ্ধান্তে আস্থা রাখুন, পূর্ণরূপে নিজের সঙ্গী করে তুলুন। হতে পারে তখন আপনার এই মন বিদ্রোহ করে বসলো, কিন্তু দৃঢ় নিষ্ঠার সাথে মস্তিষ্কের সিদ্ধান্তে আস্থা রাখুন। আস্তে আস্তে এই মন, যাকে আপনার শত্রু বলে মনে হচ্ছিল, আস্তে আস্তে সেটাও আপনার বন্ধু হয়ে উঠবে আর আপনাকে সাহায্য করবে। আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। আমরা সবাই প্রত্যেকদিন পরিশ্রম করি, কিন্তু আমাদের মনে কখনো না কখনো এই প্রশ্ন অবশ্যই আসে যে সবসময় জীবনে অগ্রসর হওয়ার জন্য সেই পথেই কি চলা উচিত যেটা পূর্ণরূপে সুরক্ষিত, নাকি এমন পথেও চলা উচিত যে পথে একটু সংকটও আসতে পারে। এবার আমি আপনাদের বলবো যে বিকাশ কিভাবে হয়। ছোট্ট একটা উদাহরণ দিই বিকাশের। আমরা ছোটবেলায় কিভাবে হাঁটতে শিখি। যখন আমরা শিশু অবস্থায় থাকি তখন আমরা একটি পা মাটিতে রাখি, দ্বিতীয় পাটি আমরা শূন্যে উত্তোলিত করি, তারপর সেই পা আমরা আবার মাটিতে রাখি আর তার উপর ভিত্তি করে আমরা আবার অন্য পাটা ফেলি। ঠিক এভাবেই আমরা হাঁটতে শিখে যাই। এবার এক্ষেত্রেও আমরা ছোট্ট একটা ঝুঁকি নিই, আর সেটা হলো যে আমরা পাটি শূন্যে উত্তোলিত করেছি। এতে বিপদ হলো এটাই যে আমরা ভুল করে নিজের ভারসাম্য হারাতে পারি, পড়ে যেতে পারি। অনেকবার পড়েও যাই, কিন্তু তারপরে কি হয়, আমরা আবার উঠে দাঁড়াই আর চলতে শুরু করে দিই, আর ঠিক এভাবেই আমরা হাঁটতে শিখে যাই। এমন জীবনেও হয়। জীবনেও এইভাবেই কর্ম করতে থাকুন। এমন কিছু কর্ম করলেন যার ফলে বিপদ আসতেই পারে, পরাজয় হতেই পারে, কিন্তু সেটা পার করলেই বিকাশ সম্ভব। তাই কর্ম করতে থাকুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। মানুষ সবসময় নিজেদের জীবনে ভবিষ্যতের বিষয়ে ভাবতে থাকে। কখনো উৎসাহিত হয়, কখনো চিন্তিত হয়, কখনো স্বপ্ন দেখে যে আমি ভবিষ্যতে গিয়ে খুব বড় কেউ হব, কখনো কল্পনা করে যে আমি কখনো সেই স্থানে গিয়ে পৌঁছব। দেখুন, ভবিষ্যতের কথা ভাবা অনুচিত কিছু নয়, কিন্তু এই ভবিষ্যতের কথা ভাবতে ভাবতে বর্তমানকে ভুলে যাওয়াটা অনুচিত। আজ মানে এই বর্তমান কিন্তু খুব আবশ্যক। আমাকে বলুন, আজ আপনি বর্তমানে যাই হন না কেন, সেটা এমন কেন? তার কারণটা কি? তার কারণ হলো অতীতকালে আপনার কর্ম আর আপনার নির্বাচন। সেই সকল কর্মের জন্যই আজকের এই বর্তমান কিছুটা এই রকম হয়েছে। ঠিক সেইভাবেই আপনার এই বর্তমান আপনার ভবিষ্যৎ রচনা করবে। ভবিষ্যতে এই বর্তমান অতীতকাল হতে চলেছে। আপনার ভবিষ্যতের আধার হলো এই বর্তমান। তাই শুধু স্বপ্ন দেখবেন না, শুধু কল্পনা করবেন না। যা কিছুই আপনি পেতে চান তার জন্য বর্তমানে থেকে কর্ম করুন। এই কর্মই আপনার ভবিষ্যৎ নির্মাণ করবে। আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। জীবনের যাত্রাপথে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ হলো সম্পর্ক, কারণ এই সম্পর্কগুলো আমাদের সেই ব্যক্তির সাথে পরিচিত করায় যাদের হাত ধরে আমরা এই জীবনযাত্রার পথে অগ্রসর হই। এবার এই সম্পর্কে আপনার কথাবার্তা, আপনার ব্যবহার, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই প্রশ্ন হলো, যাদের সাথে আমাদের এই সম্পর্ক গড়ে উঠেছে তাদের প্রতি আমাদের আচরণ কেমন হওয়া উচিত, তাদের সাথে কেমনভাবে কথা বলা উচিত? এর একটা বড়ই সহজ উত্তর আছে, দর্পণ। আপনি নিজেকে যেভাবে দর্পণে দেখেন সেভাবেই দর্পণের দিকে তাকান এবং কল্পনা করুন যে আপনার স্থানে সেই ব্যক্তি আছে আর সে আপনাকে দেখছে। এবার বুঝতে চেষ্টা করুন যে আপনার কেমন ব্যবহার হওয়া উচিত, তার আপনার ব্যবহার কেমন হলে ভালো লাগবে আর কেমন হলে তার অনুচিত বোধ হবে। শুধু এইভাবেই সেই ব্যক্তিকে বুঝতে চেষ্টা করুন। কখনো কোনো মানুষের ভালোবাসার প্রয়োজন হয়, কখনো পথপ্রদর্শনের প্রয়োজন হয়, কখনো তিরস্কারের প্রয়োজন হয়, কখনো কটু সত্যের প্রয়োজন হয়, বা কখনো শুধু সঙ্গর প্রয়োজন হয়। যদি দুজন ব্যক্তি এভাবেই একে অপরকে বুঝে অগ্রসর হন তাহলে এই সম্পর্ক আজীবন চলতেই থাকবে। আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। আজ আপনাকে আমি একটা কাহিনী শোনাবো।
রাধার সখী ললিতা একদিন প্রসাধন করছিল। ও দর্পণে নিজেকে দেখল, আর তখন ওর প্রসাধন ওর ভালো লাগলো না। ও বারংবার নিজের প্রসাধন বদলাতে থাকলো আর দর্পণের দিকে তাকালো। কখনো ফুল বদলালো, কখনো বস্ত্র বদলালো, কখনো আভূষণ বদলালো, কিন্তু কিছুতেই নিজের প্রসাধন ওর ভালো লাগলো না। ওর মনে হতে লাগলো যেন ওর রূপ ওকে ত্যাগ করেছে। ও এই কথা রাধাকে বলল। রাধা ওই দর্পণের দিকে তাকালো, একটা বস্ত্র নিল আর সেই দর্পণকে স্বচ্ছ করে তুলল। তারপর ললিতা ওই দর্পণের দিকে তাকালো আর ও নিজের উদ্ভাসিত রূপ দেখতে পেল, নিজের সৌন্দর্য দেখতে পেল। তাৎপর্য মালিন্য দর্পণে ছিল, তার রূপে নয়। ঠিক সেইভাবেই এই দর্পণের মতোই হলো আমাদের মন। যদি এতে মালিন্য থাকে তাহলে এই সংসারের সব কিছুই মলিন বলে মনে হবে। আপনি যদি এই সংসারের সৌন্দর্য দেখতে চান, এই সংসারের শুভ কি সেটা জানতে চান, তাহলে নিজের মনকে স্বচ্ছ করে তুলুন। আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। এই যে সূচ দেখছেন, এর স্বভাব হলো গেঁথে যাওয়া। আর যদি এটা গেঁথে যায় তাহলে এটা যন্ত্রণা দেবে। আর এটা হলো সুতো। যদি এই সুতোটা কোনো ঘুড়ির সাথে বেঁধে দেওয়া হয় এবং এই ঘুড়িটা ওড়ানো হয়, তাহলে অন্য কোনো ঘুড়ির সুতো কাটতে এটা সাহায্য করতে পারে। কিন্তু যদি সূচ আর সুতো এই দুইকে একসাথে জুড়ে দেওয়া হয়, তাহলে এটা বস্ত্র নির্মাণ করতে পারে, কোনো জিনিস জুড়তে কাজে লাগতে পারে। এটাই হলো সংগঠনের শক্তি। যদি আপনি একত্রিত হতে পারেন আর একটি দিশায় অগ্রসর হন, তাহলে নেতিবাচক শক্তিও ইতিবাচক শক্তির রূপ ধারণ করতে পারে। এই সংসারে প্রত্যেক দিন নতুন কিছু সৃজন হচ্ছে। কিছু মানুষ একত্রিত হন, কিছু নতুন নির্মাণ করেন। কিন্তু এই ক্ষেত্রে এটা বোঝা প্রয়োজন যে আমরা কেমন সঙ্গ লাভ করছি, কার সাথে আছি। যদি আপনি সুতো হন আর ঘুড়ির সাথে যুক্ত হন, তাহলে হয় অন্য ঘুড়ি কাটবেন বা অন্য কোনো ঘুড়ি আপনাকে কাটবে। কিন্তু যদি আপনি সুতো হন আর সূচের সাথে যুক্ত হয়ে যান, তাহলে আপনি নির্মাণ করতে পারবেন, জোড়ার কাজ করতে পারবেন, শ্রেষ্ঠ কর্ম করবেন। এই কথা মনে রাখুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। এই সংসারে প্রত্যেক ব্যক্তি নিজের সংগ্রাম করে চলেছে। প্রত্যেক ব্যক্তির নিজের লড়াই আছে, আর সেই রণভূমিতে প্রত্যেক ব্যক্তি নিজের যুদ্ধে লড়াই করছেন। আর যদি যুদ্ধের কথা বলি, সেখানে কেউ বিজয়ী হয় বা কেউ পরাজিত। আর এখানে এটা বোঝা অত্যন্ত প্রয়োজনীয় যে কোথায় পরাজয়টা হওয়া গুরুত্বপূর্ণ আর কোথায় বিজয় লাভ করাটা গুরুত্বপূর্ণ। যদি আপনার এই যুদ্ধটা আপনার আপনজনের সাথে হয়, তাহলে সেখানে পরাজিত হওয়াটাই শ্রেয়। কারণ সেখানে পরাজিত হয়ে আপনি প্রসন্নতা লাভ করবেন। কিন্তু যদি এই যুদ্ধটাই আপনার নিজের সাথে হয়, নিজের মনের সাথে, নিজের মানসিকতার সাথে হয়, তাহলে এতে আপনাকে জয়ী হতে হবে। এই সংসারের যে কোনো যুদ্ধ হোক না কেন, সেটা রণভূমির পূর্বে এই মনের মাঝে লড়তে হয়। এবার যদি এই মন আপনার উপরে বিজয় লাভ করে, তাহলে রণভূমিতে আপনি পরাজিত হবেন। কিন্তু যদি আপনি এই মনের উপর বিজয় লাভ করতে পারেন, তাহলে এই সমগ্র সংসারে এমন কোনো স্থান নেই, এমন কোনো রণভূমি নেই যেখানে আপনি জয়লাভ করতে পারবেন না। আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। যখনই আমরা সূর্য আর চন্দ্রমার কথা বলি, তখনই আমরা চন্দ্রমাকে কিছু কম বলে মনে করি, সূর্যকে বেশি গুরুত্ব দিই। কারণ সূর্যই আমাদের প্রকাশ দিয়ে থাকে, সারাদিন আমাদের প্রকাশ প্রদান করে। তার সামনে চন্দ্রমার এই তেজ কিছুটা ম্লান মনে হয়, বা দেখতে গেলে চন্দ্রমা স্বয়ং সূর্যের আলোয় আলোকিত হয় আর সেটা আমাদের কাছে পৌঁছে দেয়। কিন্তু এবার এর অর্থ তো এটা নয় যে চন্দ্রমা বিশেষ নয় বা তার কোনোই গুরুত্ব নেই। ঘন অন্ধকারে রাতের বেলায় যখন আমরা কিছুই দেখতে পাই না, তখন আমাদের কাছে এই প্রকাশ কে পৌঁছে দেয়? চন্দ্রমা। যখন চাঁদ পূর্ণিমার রাত আসে, তখন ব্যক্তি তার প্রেমিককে বা স্ত্রী তার স্বামীর মুখটা সেই চাঁদের মধ্যেই দেখতে পায়। একটা ছোট্ট বালক, ছোট্ট একটা শিশুর যখন রাতে ঘুম আসে না, সে ব্যাকুল হয়ে পড়ে,
আমরা তাকে আকাশের এই চাঁদকে দেখাই, তাকে সন্তুষ্ট করে ঘুম পাড়িয়ে দিই। এই চন্দ্রমা কখনো অর্ধচন্দ্রমা হয়ে, কখনো লুপ্ত হয়ে গিয়ে, কখনো আবার জাগ্রত হয়ে ওঠে, এই সংসারকে প্রকাশ প্রদান করে। সে অসংখ্য প্রাণীর পথ প্রদর্শন করে। অর্থাৎ চন্দ্রমা হওয়া কোনো অংশে কম কিছু নয়। যদি আপনিও জীবনে নিজের তেজ সংসারের কাছে পৌঁছে নাও দিতে পারেন, তাতে কিছুই যায় আসে না। যদি কারোর তেজ নিয়ে তেজস্বী হয়ে তার দ্বারা অন্য কারোর জীবনে আশার আলো ফুটিয়ে তুলতে পারেন, তাতেও কিন্তু আপনার জীবন সার্থক। আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা।